পড়ছিলাম বেলতলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা 25। কালকে নাম আমার বউ ভাত ছিল, তা তো কইতে পারবো না ভাই। মনে হয় ভাতের লগে বউ দেয় নাই, এর লাইগা আইয়া পড়ছে। নিবিড় উপাস থেকে ধমকালো, মৌন মামার বউ দিয়ে কি করবে? কিসব আজে বাজে বকিস তুই কামরুল, ভালো হবি না? কামরুল চকচকে টাকাটা হাতে নিয়ে পিষে পিষ করতে করতে বলল, আমি তো ভালোই ভাই, এর লিগাই তো বাপ মা আমার নাম মাসুদ না রাইখা কামরুল রাখছে। ডাক্তার পরিবারের সর্বোচ্চ 6 দিন অনুপস্থিত ছিল বেলতলি থেকে, অথচ মনে হচ্ছে কত মাস এই শহর থেকে বিচ্ছিন্ন ছিল। কয়েকদিনের ব্যবধানে সব কিছুই অদ্ভুত আর নতুন লাগছে যেন। এসা তো ঘুম থেকে উঠে অদূরের এক বাড়ি দেখে বলে বসলো, আম্মু ওই বিল্ডিংয়ের কাজ কবে ধরলো? আমরা যখন চট্টগ্রাম যাচ্ছিলাম তখন তো দেখিনি। দেখবে কিভাবে, এসা তো তার বাদরামিতেই ব্যস্ত থাকে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেই হুঁশজ্ঞান তার মাঝে নেই। বিল্ডিংয়ের কাজ আরও অনেক আগে থেকে শুরু হলেও এসা দেখলো সবে। জুনায়েদ তো আরেক কাঠি উপরে। সে ভীত হয়ে রাজিয়া শেখের কাছে গিয়ে বলল, আম্মা আমার স্পষ্ট মনে আছে ব্যাগটা আমি দরজার পেছনে রেখে গিয়েছিলাম। ওটা আমার আপার ঘরে কি করে গেল? জিন ভূতের ব্যাপার নয় তো? রিমঝিম তখন তার মাথায় চাটি মেরে বলল, তুই যাওয়ার আগে এই ব্যাট নিয়ে এশার পিছে দৌড়েছিলি, মনে নেই গর্ধব? জুনায়েদের টনক নড়ল, আর সে দ্রুত নিজের ঘরে দৌড় লাগালো। আজকের দিনটাও তার স্কুল বাং দেওয়ার ইচ্ছে। এখন মাকে রাগিয়ে দিলে যদি টেনে হিস্ট্রি স্কুলে পাঠায়। ওরা ফিরেছে গতকাল দুপুরে। দুপুর থেকেই তাদের ঘুমিয়ে আর ঝিমিয়ে সময় কাটছে। রিমঝিমকে অবশ্য এক দুটো বিষয়ে এশার সাথে কথা কাটাকাটি ছাড়া আর কিছু করতে দেখা যায়নি। সে আজকাল বেশ প্রফুল্লই থাকছে, যেন ইয়ামিনের বিয়েটা তার জীবনে বসন্ত এনে দিয়েছে। দু একবার তাকে ফোনে কথা বলতেও দেখা গিয়েছে। সকাল থেকে রাজিয়া শেখের মন মেজাজ ভালো নেই। একের পর এক সবার এসব আজগুবি কথাবার্তা তার কপালে রাগের ছাপ বসিয়েছে, কিন্তু এখন অবধি কারোর সঙ্গে তিনি রাগ দেখাননি, যেন ভেতরে ভেতরে তীব্র ঝড়ের প্রস্তুতি নিচ্ছেন। সে একভাবে তরকারিতে খুন্তি নাড়িয়ে যাচ্ছেন, সাথে কানে বাজছে সবার অহেতুক কথাবার্তা। হঠাৎ তার টনক নড়ল, আশেপাশে মেজো মেয়েটাকে খুঁজল। মেয়েটা এখনও নিশ্চুপ, অথচ এশার উপর সবচেয়ে বেশি চেঁচামেচি তাকেই করতে দেখা যায়। এমন কি হয়েছে চট্টগ্রামে? মেয়েটার উপর কি আসলেই এতটা নেতিবাচক প্রভাব পড়েছে? এমন সময় দেখলেন মৌন তৈরি হয়ে বেরোচ্ছে। রাজিয়া শেখ পিছু ডাক দিলেন, কোথায় যাচ্ছিস? ভার্সিটি। অনেকদিন যাওয়া হয়নি, তাই ভাবলাম যাই। নাস্তা তো করলি না? খিদে পাইনি, ক্যান্টিনে কিছু খেয়ে নেব। চিন্তা করো না। মাকে কিছু বলতে না দিয়ে মৌন বেরিয়ে গেল। রাজিয়া শেখ হতাশ হলেন। মায়ের মন তো সন্তানের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় ধরে ফেলেন। এবারও মন বলছে তার মেয়েটা ভালো নেই। অসহায় চোখে মেয়ের যাওয়া দেখলেন তিনি। স্মৃতিতে হঠাৎ নিবিড় ভেসে উঠল। নিবিড়ের মায়ের প্রস্তাব তিনি না করে দিয়েছিলেন এমনও না, বলেছিলেন তার মেয়ে এখনও ছোট, এজন্য সময় চেয়েছিলেন। এছাড়া রিমঝিমকে ভুলে স্বার্থপরের মতো তিনি মেজুমের কি করে বিয়ে ঠিক করে রাখতেন? বড় মেয়েটার উপরেও কি কম ঝড় গিয়েছে? মায়েরা সব সন্তানকে সমান চোখে দেখেন, তিনিও তার ব্যতিক্রম নয়। হয়তো এই দিকটা তিনি সোফিয়া খানমকে বোঝাতে পারেননি ভালো করে, যার ফলস্বরূপ সোফিয়া খানম তার সমানসহ গাইগুই ইগোতে নিয়ে বসলেন। এখন তিনি এই ডাক্তার বাড়ির নামও শুনতে পারেন না। তাদের আবার ভাবতো দূরের বিষয়। বড্ড আফসোস হচ্ছে তার। ইস, যদি সোফিয়া খানমকে আরেকটু বোঝাতে পারতেন, তাহলে কি নিবিড়ের মতো ছেলে হাতছাড়া হতো? এখন কার সাথে বিয়ে ঠিক হলো, যেই মেয়ের বাজে ব্যবহার কম বেশি সবার কাছেই পরিচিত? রাজিয়া শেখ দীর্ঘশ্বাস ফেললেন। সব কিছু তিনি রবের উপরেই ছেড়ে দিলেন। রিমঝিম আজ বাড়িতেই থাকলো। কালকে থেকে আবারও তার ডাক্তারি জীবন শুরু। রাহাতের সাথে তার সকালেও কথা হয়েছে। ভদ্রলোক অফিসে যাওয়ার আগে দিয়ে তার সাথে কথা বলেছে। কেন যেন কয়েকদিন যাবৎ রাহাতের সাথে মিশতে তার মন্দ লাগছে না। লোকটা বেশ সভ্য, কথাবার্তার ধরনও তার খুব পছন্দ। মৌনর সাথে চট্টগ্রামে যা কাণ্ড ঘটল, এতে ভদ্রলোক বেশ নিন্দা জানিয়েছে। রিমঝিম যেন তার পাশেই থাকে সেই পরামর্শও দিয়েছিল। এছাড়া তাদের কল মেসেজে প্রায়ই মৌনুর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে সে। এই ছোট ছোট বিষয়গুলো রিমঝিমকে এত শান্তি দিচ্ছে কেন তা সে জানে না, বরং মনে হচ্ছে তার ভেতর থেকে বোঝা ধীরে ধীরে নেমে যাচ্ছে, যা নামানোর জন্য সে উদগ্রীব হয়েছিল গত কয়েকটা বছর। অথচ এই লোকটা আসতে না আসতেই তার দীর্ঘদিনের ক্ষত সারিয়ে দিচ্ছে একটু একটু করে। কলিং বেল বাজল। রাজিয়া শেখ রান্নাঘর থেকে রিমঝিমকে ডাকলেন।
কে এসেছে দেখ তো। নীরবকে দাওয়াত করব ভেবেছিলাম, দেখ তোর বাবা মাছ পাঠালো কিনা। রিমঝিম দরজা খুলতেই প্রণবের মুখোমুখি হলো। তার হাতে বেশ বড় একটা ইলিশ। প্রণব রিমঝিমকে দেখেই মুচকি হাসল। শুভ সকাল ঝিম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো, তুমি বলো। মনে হচ্ছে 1 সপ্তাহের ছুটির ব্যাপারটা কাজে দিয়েছে। হ্যাঁ, তা অবশ্য ছিল। বলা বাহুল্য এই 7 দিন আমারই ছিল। প্রণব স্বস্তির নিঃশ্বাস ফেলে মাছটা এগিয়ে দিল। রিমঝিম তার চোখ মুখ দেখেই বুঝল আজও প্রণবের তাড়া আছে, সে আজও চা খেতে আসবে না। রিমঝিম হতাশার সুরে বলল, আপনি কবে ফ্রি হন বলুন তো। প্রণব রিমঝিমের কথার সুর বুঝতে পেরে মুচকি এসে বলল, আজ সত্যিই তাড়া আছে, ইন্টারভিউ দিতে যাব। যাওয়ার আগে ভাবলাম মাছটা দিয়ে যাই। রিমঝিম এই কথা শুনে হেসে তাকালো প্রণবের দিকে। তাকে ভরসা দিতে বলল, চাকরিটা হলে মিষ্টিটা পাঠিয়ে দেবেন কিন্তু। নিশ্চয়ই, তবে আমার নানি মিষ্টির বক্স নিয়ে বসে পড়লে কি করব আগেই বলতে পারছি না। প্রণবের অসুস্থ নানকে নিয়ে কৌতূহল শুনে হো হো করে হেসে ফেলল। মনে পড়ে গেল শেষবার প্রণব যখন তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কি কাণ্ডটাই না করেছিলেন তিনি। বৃদ্ধা কিছুতেই হাসপাতালে যেতে চান না। সেখানে বেশ ঝড়ঝাপটা পেরিয়ে নানকে নিয়ে হাসপাতালে যেতে হয় প্রণবের। সেবার হাসপাতাল করিডোরে তো প্রণবের হাত থেকে বাঁচতে বলে বসলেন, দূরে সইরা দাঁড়া, তোর থেকে মাছের গুয়ের গন্ধ আইয়ে। কি মাছ বেসস? আশেপাশের নার্স, রোগী, ডাক্তাররা সবাই হেসে দিয়েছিল সে কথায়। রিমঝিমও সে স্থানে উপস্থিত ছিল। সে যখনই একাকী সময় কাটায় তখনই তার এই চরম হাস্যকর বাক্যটা মনে পড়ে যায়। প্রণবের মুখ তো দেখার মতো ছিল। প্রণব মাছ দিয়েই বিদায় নিল। রিমঝিম তার যাওয়ার পানে তাকিয়ে বলল, আপনার চাকরিটা দ্রুত হয়ে যাক প্রণব ভাই, আপনি অনেক ভালো মানুষ। মৌন এসেছে শুনে আজ জাবির নতুন শার্টটা আলমারি থেকে নামিয়েছে। সেটা দাঁড়িয়ে থেকে আয়রনও করালো বাজারের জিৎ দাদার থেকে। জিৎ দাদা বেলতুলির যাবতীয় সবার শার্ট পাঞ্জাবি আয়রন করে দেন। মধ্যবয়সী এই লোকের ব্যবসা মন্দ নয়। তার সাথে কাজ করে অল্প বয়সী 2জন ছেলে। শোনা যায় তারাই গ্রাম থেকে ওদের এনেছে। তার ভাঙাচোরা দোকানটার ভেতরে একটা ভাঙাচোরা কাচের তাকওয়ালা স্টিলের আলমারি আছে। সেখানে কত শত কাপড়ের স্তূপ। সব কদিনে জমেছে কে জানে। অবশ্য কারো তাড়া থাকলে তিনি দ্রুত করে দেওয়ার চেষ্টা করে। এবারেও ব্যতিক্রম নয়। জিৎ দাদা জাবিরের এত তাড়া দেখে পান খাওয়া দাঁত বের করে হেসে বলল, কি ব্যাপার জাবির দা, সকাল সকাল ইস্ত্রি করাচ্ছেন, তারা তো ভালো দেখাইতেছে না। জাবির মুচকি এসে বলল, আজকে আমি অনেক খুশি বুঝছো জিৎ দা, তাড়াতাড়ি হাত চালাও, বকশিসও দিমু, দেরি হইলে আবার হইবে না। জিৎ দাদা বকশিসের লোভে নাকি অন্য কোনো কারণে দ্রুত হাত চালালো। তার দোকানে বাজছে জিতের গান। লোকজনকে সে বলে বেড়ায় তার নাম জিৎ। সে ভক্ত ও জিতের, তাদের মধ্যে জিৎ ছাড়া আর কোনো কথা নেই। জাবির ঘড়ি দেখল, এই সময়ে মনও ভার্সিটি ফিরবে। রিপন তো তাই বলল। সে অর্ধেক শার্টটা নিয়েই গায়ে চড়িয়ে নিল। জিদ্দাকে বকশিসও দিল। জিদ্দা অবাক হয়ে বলল, দেইখা পড়েন, পুইরা যাইবেন তো। জবির হো করে হেসে দিয়ে বলল, একজনরে 1 সপ্তাহ না দেইখা যেমনে পড়তেছি, তার কাছে তো এই গরম কিছুই না জিদ্দা।